হাইজিন বলে একটা ওয়ার্ড আছে পৃথিবীতে, সেটাকে নেই ভেবেছিস নাকি তুই নিজেই পৃথিবীতে নেই ভেবেছিস? ইনসু, তুই এই নোংরা কাজটা করিস না। হাত সরিয়ে বললাম, আমার জায়গায় থাকলে বুঝতে। হ্যাঁ, তা থাকবো কি করে? আপনি তো ওই গ্যালাক্সিতেই নেই, নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডও পেরিয়ে গেছেন? আছি, তবে অন্য গ্রহে। শনি চেনো? শনি, ওটা 8-10টা গ্রহ সমেত আমার মাথার উপর ঘুরছে। সেজমা যা বলে গেল ওই লোককে, না, অসম্ভব। কে ওই লোক সেই লোক করছিস বলতো ইনসু, তোর বর হয়। হলো। গাড়ির আওয়াজ পেলাম আমরা। লাফিয়ে দাঁড়িয়ে গিয়ে বললাম, শুদ্ধ ভাইয়া এসেছে। হয়তো। ওয়েট, ভাইয়া? বিরক্তি নিয়ে বললাম, অভ্যাস। জিনাত আপু একদম কাছে ঘেঁষে বসলো আমার, বলল, অভ্যাস পাল্টাও বেব, প্রটু বর হয়ে গেছে সে তোমার। সরে বসলাম আমি। আপু আবারও গা ঘেঁষে বসে বলল, কি বলতো ইনসু, শুদ্ধ এতটা হ্যান্ডসাম না? আই উইশ আমি ওর ছোট হতাম। বিশ্বাস কর, ভাইয়া বেরোতোই না আমার মুখ দিয়ে। তার উপর ও খালাতো ভাই, আম্মুকে ঠিক ম্যানেজ করে নিতাম। কিসব লোকজনের কথায় ছেলেটাকে এতটা খারাপ ভাবতাম। কি চাও কি তুমি? হ্যাঁ, এই ভাইয়া ঠাইয়া ছাড় তো। যদি মনে মনে সম্পর্কটাকে মেনে নেওয়া শুরু করতে পারিস, তবেই তো সেটা বাস্তবে এগোবে, তাই না? আসলেই তো। ভাইয়া কেন বলবো তাকে? বর হন আমার, বর। হ্যাঁ, বর হন উনি আমার, আর ভাইয়া বলবো না ওনাকে। চোখ বন্ধ করে শ্বাস নিয়ে দৃঢ়ভাবে কথাটা মাথায় বসিয়ে নিলাম আমি। কিছু বলার আগেই ধরাম করে রুমের দরজাটা খুলে গেল। শুদ্ধ ভাইয়া এলোমেলোভাবে হাঁটতে হাঁটতে রুমে ঢুকলেন। চোখ দুটো লাল হয়ে আছে। মেরুন রঙের শার্টটা গলার নিচের দিকটা ভেজা, উপরে দুটো বোতাম খোলা, চোখ জোড়াও টলমলে। জিনাত আপুকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, কখন এসেছো আপু? তুই ড্রিঙ্ক করে এসেছিস শুদ্ধ? উনি তাচ্ছিল্য হাসলেন, বললেন, এবার নতুন তুমি। হ্যাঁ, আর ইনসু, সেটা ভুলে গেছিস তুই? শুধু এতক্ষণে তাকালেন আমার দিকে, বললেন, না, ভুলিনি। সিয়া, তুই ওষুধ খেয়েছিলি? কিসের ওষুধ শুদ্ধ? তুই টর্চার করেছিস ওকে? ভাব দেখেই বুঝলাম এতটুকুও গায়ে লাগলো না তার জিনাত আপুর কথাটা। এগিয়ে গিয়ে ওষুধের বক্স থেকে ওষুধ চেক করে বললেন, জানতাম খাসনি। পরক্ষণেই চেঁচিয়ে বললেন, খাসনি কেন? জিনাত আপু এগিয়ে গিয়ে বলল, তুই ওর সাথে এভাবে কথা বলতে পারিস না শুদ্ধ, বউ হয়েও তোর। হ্যাঁ, যে বউ বিয়ের রাতে ডিভোর্স চায়। তোর মানতে কষ্ট হচ্ছে সেটা? উনি চোয়াল শক্ত করে বললেন, ওকে শুধু ওষুধ খেতে বলো জিনাত আপু। তুই ডিনার না করলে ওষুধ খাবে না ও, এটাই বলেছে ইনসু। বড় বড় চোখ করে আপুর দিকে তাকালাম আমি। এভাবে হাড়ি কাঠে মাথাটা না ঢুকালেও পারতো আমার। শুদ্ধ দিকে তাকিয়ে দেখলাম রক্ত চক্ষু করে তাকিয়ে আছেন আমার দিকে। একটা শুকনো ঢোক গিললাম আমি। উনি জোরে ডাক লাগিয়ে বললেন, আসমা খালা, খাবার আনো। শুদ্ধের আওয়াজে পুরো আজাদ মেনশন নড়ে চড়ে উঠল। আসমা খালা এক ছুটে খাবার বেড়ে আনলো। মাহি আম্মুকে নিয়ে আসলো। বাবা বাদে বাসার প্রায় সবাই বাইরে উকি ঝুঁকি দিচ্ছেন। উনি টের পেয়ে হাত মুঠো করে বললেন, এখানে সার্কাস হচ্ছে? জিনাত আপু সহ সবাই গট গট করে চলে গেল। একটার পর একটা লোকমা গিলে প্লেট সাফ করে পানি না খেয়ে বললেন, এবার ওষুধ না খেলে তোর খবর আছে সিয়া। তাড়াতাড়ি গিয়ে ওষুধ বের করে খেয়ে নিলাম। একটা বের করে তার সামনে ধরে বললাম, আপনারটা। এটা কেন? আপনার হাতেও তো। তোকে বলেছি আমার। কেয়ার না করতে, তাই তো নিজের জন্য করছি। ড্রিঙ্ক করে এসেছেন আপনি, গা গুলাচ্ছে আমার। এটা খেয়ে দূরে যান, ঘুমিয়ে পড়ুন। হোয়াট? মিথ্যে বললাম আমি। ধরা পড়ার ভয়টার লেভেল হুড় হুড় করে বাড়ছে। ধূপধাপ শব্দ শুনতে পাচ্ছি নিজের ভেতরটার। উনি ভ্রুকুচকে তাকিয়ে থেকে ওষুধ হাতে নিয়ে খেয়ে নিলেন। তারপর উপুর হয়ে শুয়ে পড়লেন বিছানায়। এতটা শান্ত থাকতে দেখে মনে হলো আম্মুর কথা মতো আমি ওনার দুর্বলতা না হলেও আমার সুস্থতা ওনার দুর্বলতা। তবে তাই হোক, আপনার দুর্বলতাতেই আমি আঘাত আনবো মিস্টার শুদ্ধ। জোরে শ্বাস ফেলে এগিয়ে গিয়ে বিছানায় তার পাশে শুয়ে পড়লাম। উনি লাফিয়ে উঠে বললেন, এখানে কেন শুচ্ছিস তুই? উঠে বসে ছোট ছোট চোখ করে বললাম, ইউ আর ড্রাঙ্ক। উনি কিছুটা থতমতো খেয়ে গেলেন। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও ঢুলতে ঢুলতে বললেন, হ্যাঁ তো, তুই বিছানা কেন শুচ্ছিস? তো ঘুমাবো কোথায়? যেখানে খুশি ঘুমা, তবে এখানে না। বেড শেয়ার করতে পারবো না তোর সাথে।
বিছানা থেকে নেমে দাঁড়ালাম আমি, কোমরে হাত দিয়ে বললাম, যেখানে খুশি মানে? আমি তো আপনার খুশি মতোই ঘুমাবো, রুমটা যেহেতু আপনার। আমার খুশি মতো বিছানা ছেড়ে দূরে থাক। কালই তো বললেন আপনার খুশি মতো বিছানায় ঘুমাতে, তো আজ আবার কথা পাল্টাচ্ছেন কেন? আজ কি অন্য ব্র্যান্ডে খেয়ে এসেছেন নাকি? উনি অবাক হয়ে বললেন, কাল তুই আমার সাথে এক বিছানায় ঘুমিয়েছিস? হ্যাঁ, আপনি নেশার ঘুরে জোর করেছিলেন আমাকে মানে? ঘুমোতে। উনি ফু দিয়ে নিঃশ্বাস বের করে বললেন, আজ বলছি এক বিছানায় ঘুমাবো না তোর সাথে, ফ্লোরে যা। ব্যাক পেইন হবে তো। শুধু বালিশ পাশের সিঙ্গেল সোফায় ছুঁড়ে মারলেন আর বললেন, একটা কথা না বলে ঘুমাও ওখানে। হ্যাঁ, বালিশটা হাতে নিয়ে বিছানায় ছুঁড়ে বললাম, সিঙ্গেল সোফায় বসা যায়, ঘুমানো যায় না। তুই কি তো বেশি কথা বলছিস সিয়া। বিছানায় শটান হয়ে শুয়ে পড়লাম। শুধু একটু চমকে পিছিয়ে গেলেন। বিরক্তি নিয়ে উঠে গিয়ে ঘরের কোণে রাখা বিনব্যাগে মাথা চেপে ধরে বসে গেলেন। অর্ধেক চোখ খুলে তাকে দেখলাম, কিছুটা দিশেহারা লাগছে তাকে। হয়তো আমার এমন ব্যবহার একদমই আশা করেননি উনি। ওনারই বা দোষ কি? আমি নিজেই নিজের এই রূপ বিশ্বাস করতে পারছি না। ইরহাম আজাদ শুদ্ধের মুখের উপর কথা বলেছি, এক দফা নোবেলের জন্য তো আবেদন করাই যায়। নিঃশব্দে হেসে মাথা ধরে একটু কাতরভাবে বললাম, একদম ঠিক বলেছেন, কথা বলা বেশি হয়ে গেছে। উফ, বড্ড মাথা ব্যথা করছে। বিছানাটা নড়ে উঠল। বুঝলাম উনি বিছানায় উঠে বসেছেন। চোখ মেলে তাকালাম তার দিকে। শুধু ভাইয়ার বিরক্তির চাউনির বদল ঘটেছে। চোখে মুখে শুধুই অস্থিরতা। উনি আমার মাথায় হাত দিয়ে বললেন, খুব ব্যথা করছে, বলেছিলাম বেশি কথা না বলতে। কখন বললেন? আবার তর্ক করিস? উনি আরও বেশি অস্থির হয়ে আমার মাথা নিজের কোলে তুলে নিলেন আর হাত বুলাতে লাগলেন। জানি না কি হলো আমার, আমি তাকে দু হাতে জড়িয়ে ধরে ঘুমের দেশে তলিয়ে গেলাম। মাথা ব্যথা না থাকলেও কপালে তার স্পর্শের শান্তি লাগছিল প্রচণ্ড। বন্ধ ঘরেও কোথা থেকে যেন আসা এক দমকা হাওয়া কানে কানে বলে গেল, কাটুক না এভাবে দিনগুলো, নয়তো যাক না থেমে এই সময়টা। স্বস্তির পরশে কোনো এক অজানা আবেশে জড়িয়ে নিতে শেখো না নিজেকে। মাঝরাতে কর্ণগোচর হওয়ার ঝিপঢাপ শব্দ আমার হৃদস্পন্দনকে হঠাৎই বাড়িয়ে দিল। হাতটা গুটিয়ে বুকের সাথে আটকে ধরলাম আমি। এই শব্দ এত কাছে কেন মনে হচ্ছে আমার? কেন মনে হচ্ছে এই হার্টবিট শুধু আমাকে শোনার জন্য চলছে? এতটুকু নড়াচড়া না করে শুধু চোখ দুটো খুলতেই টের পেলাম কারো বুকের মধ্যিখানে মুখ গুজে শুয়ে আছি আমি। কোমরের উপর ভারী কিছুর অনুভব হচ্ছে। কপালে খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে নিঃশ্বাস ভারী হয়ে আসছে আমার। মাথাটা না তুলে চোখ তুলে উল্টিয়ে নীরবে তাকালাম উপরের দিকে। শুধু আমার কপালে গাল ছেকিয়ে ঘুমিয়ে আছেন। কোমর জড়িয়ে একদম কাছে টেনে নেওয়া হাতটা তারই, আরেক হাত মাথার পেছন দিয়ে রাখা। শ্বাস দ্রুততর চলতে লাগলো আমার। 2 ইঞ্চির ব্যবধান নেই দুজনের মাঝে। ওনার বলা সোশ্যাল ডিস্টেন্সের সেই 3 ফুট কিভাবে মানবো? যে শুয়েছি তার কাছে আমি, কিন্তু এখন তো এই স্পর্শ শরীরে এক অদ্ভুত কম্পন তুলে দিয়েছে। আগের রাতে তো আমিই এগিয়েছিলাম, আজ কি হলো? ওনার হাতটা তো আমারই গায়ে, তবে কি উনি ইচ্ছে করেই আমাকে? না না, তা কেন হবে? ঘুমের মধ্যে হয়তো রেখে দিয়েছেন হাতটা। সুদূর প্রশ্বাস বায়ু চোখের উপর পড়তেই 2-3 বার চোখ পিট পিট করে বন্ধ খোলার প্রতিযোগিতায় নেমে গেল। আমার চোখটা একদম তার থুতনি বরাবর। বারবার বন্ধ খোলায় পাপড়ি স্পর্শ করেছে সেখানে। হুট করেই চোখ মেলে তাকালেন উনি। এবার দম আটকে গেল আমার। ফ্রিজ হয়ে গেছি একদম। শুদ্ধ নিজেও কিছুটা থমকে গেছেন। জিমলাইটের আলোতে তার রিয়াকশনটা বেশ বুঝতে পারছি আমি। গলা ভেজাতে শুকনো ঢোক গেলার সময় আমার শরীরটা একটু নড়ে চড়ে উঠল। আর সাথে সাথে হাত সরিয়ে ধরফরিয়ে উঠে বসলেন উনি, যেন বৈদ্যুতিক তার ছুঁয়েছেন তিনি। অসহায়ভাবে গায়ের চাদর গলা অবধি টেনে তার দিকে তাকালাম আমি। উনি জোরে জোরে শ্বাস নিচ্ছেন বসে, ঘেমেও গেছেন, কপালে ঘামের পানি কণা দৃশ্যমান। এক সময় গায়ের শার্টটা টেনে খুলে ছুঁড়ে ফেললেন উনি। আমি ভয়ে নুয়ে গেলাম। আচমকা পিছন ফিরে আমার মাথার নিচে দিয়ে হাত দিয়ে চুলগুলো মুঠো করে ধরলেন উনি। ব্যথায় এক হাত তার হাত ধরে আরেক হাতে তার গলা ঝাপটে তুললাম আমি। চোখ খিচে বন্ধ করে আছি একদম। উনি কাছে মুখ এনে দাঁতে দাঁত চেপে বললেন, বলেছিলাম না ঘুমোতে। বন্ধ চোখের কোনা বেয়েই এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। চুলের মুঠো করে শক্ত করে রাখা হাত দুটো মুহূর্তেই আলগা হয়ে আসলো। চোখ মেললাম আমি। সামনে সুদূর গভীর চাহনি। হারাতে ইচ্ছে করে সেখানে, ডুবতে ইচ্ছে করে আমার। উনি আলতোভাবে চোখের পানি মুছে দিলেন আমার। মাথা আস্তে করে বিছানায় ঠেকিয়ে দিয়ে বললেন, কান্না থামা।
চোখের পানি শুনলো না তার কথা। আমিও বললাম থামতে, কিন্তু গুরুত্বই দেয়নি আমাকে, ঝরেই চলেছে। আগের রাতেও উনি আঘাতের স্পর্শ করেছেন আমাকে, আজও কেন এমন করছেন উনি? আমাকে মানতে এতটা কেন বাধা ওনার? কি দোষ করেছি আমি? এখন তো আবার নিজের ভাগ্যকে মেনে নিয়ে তার সাথে মানিয়ে নিতে চাই। উনি কেন তবে মানতে পারছেন না আমাকে? কেন? প্লিজ কান্না থামাসিয়া। কাতর আবেদন। গাল দুটো মুছে পাশ ফিরে শুয়ে পড়লাম আমি। একটু পরেই মাথায় কারো স্পর্শ পেলাম। ডুকরে কেঁদে উঠলাম আবারও মুখ চেপে ধরে। শুধু ভাইয়া মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, খুব লেগেছে তোর? লেগেছে? হ্যাঁ লেগেছে, কিন্তু কোথায়? যেখানটা বাইরে থেকে দেখে কোমল স্পর্শে সরিয়ে দিতে আপনি ব্যস্ত হয়ে উঠেছেন সেখানে? না, অদৃশ্য কোথাও, যা না আপনি দেখতে পাচ্ছেন আর না আমি নিজেও। শুধু মনে হচ্ছে আপনার ব্যবহার, দূরে যা দূরে থাক কথাগুলো ভেতরটা খুবলে খাচ্ছে আমার। কিন্তু এগুলো মেনে নিতে হবে আমাকে, পরিবর্তনের চেষ্টাটাও করতে হবে আমাকেই। উনি বললেন, কথা বলছিস না কেন? নিজেকে একটু সামলে উঠে বসলাম আমি। বললাম, আপনি এত কথা বলছেন কেন? নেশা কেটে গেছে আপনার? শুদ্ধ বিস্ময় নিয়ে তাকালেন আমার দিকে। মুহূর্তেই একরাশ রাগের ছায়া পড়লো তার চোখে মুখে। বিছানা থেকে নেমে মেঝেতে পড়ে থাকা শার্ট কাঁধে ঝুলিয়ে বারান্দায় চলে গেলেন। ওনাকে বুঝতে গিয়ে সত্যিই মাথা ব্যথা হচ্ছে এবার আমার। হেডেক হচ্ছে। ইউ থিঙ্ক আই এম আ ফুল? যা বলবি তাই বিশ্বাস করবো? কিচ্ছু বুঝি না আমি। মিথ্যে বলছিস তুই, কাল রাতেও মিথ্যে বলেছিলে। অন্য সময় হলে ভয় পেতাম আমি। অস্বাভাবিকভাবে রাগ হলো আমার। উঠে গিয়ে তার হাত চেপে ধরলাম আমি। শুধু বড় বড় করে তাকালেন আমার দিকে। মুখটাও কিছুটা হাঁ হয়ে গেছে তার, কিন্তু তার এতটুকু প্রভাব অনুভব করিনি আমি। রুমে টানতে টানতে এনে বিছানার সামনে এনে দাঁড় করিয়ে হাতটা ছেড়ে বললাম, যা বুঝেছেন ঠিক বুঝেছেন, কিন্তু তবুও আমার মাথায় হাত বুলিয়ে দেবেন আপনি। আপনার হাত মাথায় না থাকলে আমার ঘুম হবে না। কি? জি, অভ্যাস হয়ে গেছে আমার। এক রাতে অভ্যেস হয়ে গেছে তোর? পাগল হয়ে গেছিস তুই? হ্যাঁ, নাও লিসেন, ইউ আর ড্রাঙ্ক। ধাক্কা মেরে বেডে ফেলে মাথার সাথে হাত বেঁধে দেবো, কিচ্ছুটি করতে পারবেন না আপনি। মাথায় একদম সিল মেরে বসিয়ে নিন। আপনি ডেইলি ড্রিঙ্ক করবেন তো আমার মাথায় হাত বুলিয়ে দিবেন, নইলে আই সোয়ার জবরদস্তি করবো আমি আপনার সাথে। হোয়াট? বিছানায় ঘুমানো আর মাথায় হাত বোলানো নিয়ে। সিয়া তুই কিন্তু বেশি। ঘুমাবো আমি। কথাটা বলে এক আঙুল তুলে তার উন্মুক্ত বুকে ছোঁয়ালাম আমি। ওনার চোখ আরো বড় বড় হয়ে গেছে। একটু ধাক্কা মারতেই বিছানায় বসে পড়লেন উনি। হাঁটুতে হাত রেখে ঝুঁকে দাঁড়িয়ে বললাম, গুড হাবি। হোয়াট? গুড নাইট। ওনার বোকা বোকা আশ্চর্য হওয়া একটু এলোমেলো চেহারা দেখে হাসি পেল। ঠোঁট টিপে হেসে এসে তার পাশেই উল্টো দিকে হয়ে শুয়ে পড়লাম আমি। নাক মুখ দিয়ে শ্বাস নিচ্ছি সমানে। বাইরে ভাই, এটা কি ছিল? আমি কিভাবে এত বড় কাজটা করলাম? ওনাকে থ্রেট দিলাম, কেমনে সম্ভব? বিছানা নড়ে চড়ে উঠলো কিছুটা জোরে। বুঝলাম ধূপ করে শুয়ে পড়লেন উনি। চোখের সামনে শুদ্ধের মতো এক অবয়ব দেখলাম। কপালের চুলগুলো দু হাতে উল্টে, চোখ গোল গোল করে উপর দিক তাকিয়ে আছেন উনি। কিছুটা সময় পর নিজের মাথাতেই হাতের স্পর্শ খুঁজে পেলাম। গায়ে জড়ানো চাদরে লেগে থাকা কোনো এক সুগন্ধ নাকে আসতেই চোখ বন্ধ হয়ে এলো আমার। অন্ধকার রাতকে ছাপিয়ে আলোর দেখা মিলছে গোটা পৃথিবীতে। তবুও কারো কারো মনে অমাবস্যার ভয়ানক আধার এখনো ঘনিয়েই আছে। কেউ এখনো এই নতুন সকালের আলোর ছটাকে গ্রহণ না করে নিজের মাঝে পুষে রাখা প্রতিহিংসার কালো ছায়া বয়ে বেরোচ্ছে। কেউ বা পুরনো কথা বা আর আত্মগ্লানির মাঝে ডুবতে ব্যস্ত, তো কেউ আবার নতুনভাবে সকালকে বরণ করে 90 দিনের স্বাগতম করতে চেষ্টারত। কিরে 2 দিন আসলি না যে? ব্যস্ত ছিলাম। কেমন আছিস বল? আছি ভালো, তুই তো আবার বিয়ে করে বউ নিয়ে ব্যস্ত। আয়ানের কথায় চকিত হলো শুদ্ধ। সকাল সকাল ফোন করেই এই কথাটা বলবে তা তার ধারণাই ছিল না। ওর বিয়ে নিয়ে জানার কথাও না আয়ানের। হ্যালো, আছিস? তোকে কে বললো? আজাদ গ্রুপে সিইও হয়ে সেই গ্রুপে উত্তরের বিয়ের মতো এত বড় খবর শুনবো না? শুধু তাচ্ছিল্য হাসলো। আয়ান বলল, বেশ আছিস মনে হয় ইনসিয়াকে নিয়ে। এক রাশ কালো মেঘ ভর করলো শুদ্ধের মন জুড়ে। এই কথাটার উত্তর হয়তো ও জীবনের প্রাপ্তিগুলোর মধ্যে। জানিসই তো কেমন থাকার কথা। এবার তো দেখা মেয়েটাকে। বাসায় চলায়, বেরোতে দেবে না এই বাসার কেউ ওকে। তুই বাসায় থাকবি, শুদ্ধ কেউ বেরোতে দেবে না সে কথা মানছে,
ইনসিয়া তবে জাদু জানে বলতে হবে। সবটাই তো জানিস আয়ান, কেন এভাবে বলছিস? আর যে হোক আমার এই কুৎসিত জীবনে রাখবো না আমি ওকে, শুধু এটুকু। জানি, তবে আজ আসছি তোর ওইখানে। চলে আয়। ফোন কেটে দিল আয়ান। এতটুকু তো ওর বোঝা শেষ যে শুদ্ধ বিয়েটি মেনে নিয়ে এখনো। এবার শুধু ওর প্ল্যান অনুযায়ী সবটা করার পাল্লা। আগের দিন মুনিয়া বেশ অসুস্থ হওয়ায় ও যেতে পারেনি আজাদ ম্যানশনে, কিন্তু আর ছাড় নয়। শুদ্ধকে ক্ষতবিক্ষণ করার জন্য, ইনসিয়াকে নিজের করার জন্য সবটা করবে ও, যা যা ভেবে রেখেছে। সব থেকে বেশি সুখের হিসেবে বলে দিতে পারতো, কিন্তু ও পারলো না। ঘুম ভাঙতেই দেখলাম শুধু বেলকনিতে দাঁড়িয়ে আছেন, রেলিংয়ে হাতের কনুই রেখে মাথা নিচু করে। পাশে গত সকালে দেখা সে কালো পাখিটাও আছে। কাক নয় ওটা, একটু ছোটখাটো, তবে লেজটা বেশ বড়, দেখতে বেশ মায়াবী। শুধু খুব কাছেই বসে আছে, যেন ওনার সাথেই দেখা করতে এসেছে। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে রুমের এটা ওটা হাত লাগিয়ে ঠুসঠাস শব্দ করলাম আমি, কিন্তু ওনার কোনো সাড়া নেই। এগিয়ে গিয়ে বললাম, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমার আওয়াজে পাখিটা উড়ে চলে গেল। মাথা তুলে শুধু একটু অস্ফুট স্বরে বললেন, শ্যামা পাখি। কি? উনি নড়ে চড়ে উঠে দাঁড়িয়ে বললেন, কিছু না। আবার এখানে কেন তুই? রুমটা আমারও, সাথে বেলকনিটাও। উনি ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে। একটু মাথায় হাত বুলিয়ে দিয়েছেন বলে রাগ করেছেন? বুঝলাম আমি আপনার পাশে ঘুমানোর অযোগ্য। উনি আমার দিকে ফিরে বললেন, অযোগ্য তুই নস দিয়া, তোর পাশে অযোগ্যতা আমি। কেন আমার সাথে নিজেকে জড়াতে যাচ্ছিস? আগের রাতে তুই ডিভোর্স চালি না? তোকে তো বলেও দিয়েছি যে দিয়ে দিব আর কিছুদিন। ধূপ করে গায়ে আগুন জ্বলে উঠলো আমার। চেঁচিয়ে বললাম, আমার পাশে কে যোগ্য আর কে অযোগ্য সেটা ঠিক করার আপনি কেউ নন। আজ শুধুমাত্র সেই জোর খাটানোর কারণে আব্বু আমার থেকে দূরে। আর হলো ডিভোর্সের কথা, কান খুলে শুনে রাখুন, কোনো ডিভোর্স হচ্ছে না। চাই না আমি কোনো ডিভোর্স, বুঝেছেন? শুধু বিস্ফোরিত চোখে তাকালেন আমার দিকে, কিছুটা রেগে বললেন, কি বলছিস কি তুই এসব? ঠিকই বলছি, যা বলেছি একদম ঠিক বলেছি। আর আপনিও এই বিয়ে মেনে নেবেন। এই যে সোকল্ড খারাপ মানুষ, সে যে মুখোশধারী জীবনযাপন করছেন না আপনি, সেটা টেনে খুলে ফেলবো আমি ওই মুখোশ। সিয়া, দিন না, আরো দিন, জোরে ধমক দিন আরো। বিশ্বাস করুন, একটুও ভয় হচ্ছে না আমার। এ বাসায় একটু সুখের জন্য তরপাড়াতে থাকা মানুষগুলোকে দেখে ভয়টাকে আর ভয় পাচ্ছি না আমি। তার মানে তুই বলতে চাচ্ছিস আমার জীবন থেকে যাবি না তুই? দুপা এগিয়ে আঙুলের উপর ভর করে উঁচু হয়ে দাঁড়ালাম। বললাম, আপনার ছদ্মবেশী জীবনের ছন্দ এনে দিব, যাব না আমি কোথাও। উনি এক দৃষ্টিতে চেয়ে রইলেন কিছুক্ষণ, পরপরই রেগে রুমে ঢুকে গেলেন। গায়ের সবটুকু শক্তি দিয়ে টেবিলের সামনে থাকা চেয়ারে লাথি মারলেন উনি। ওটা মাটিতে দুবার উল্টানি খেলো। ওনা খামছে ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। ভেতর থেকে সত্তাটা বলছে, ভয় পাস না ইনসু, কিছু করবেন না উনি তোর সাথে। তোকে পাশে না চাইলেও তোর এতটুকু কষ্ট সইতে পারেন না উনি। আর তুইও তো ভুল বলিসনি, ভয় পাস না একদম। বেশ, থাক তুই এ বাসায় তোর সারে গামার ছন্দ নিয়ে, আমি চলে যাব। শুধু দরজা খুলে বেরিয়ে গেলেন। ধপ করে মেঝেতে বসে পড়লাম আমি। তীরের মতো বিঁধল কথাটা আমার। চলে যাবেন মানে? এই দিকটা তো ভেবেই দেখিনি আমি। মানুষটাই যদি না থাকে, কাকে নিয়ে সংসার সাজাবো আমি? কিভাবে আটকাবো ওনাকে? বিয়ের 2 দিন না যেতেই মেয়েটা তোর অত্যাচারে সুসাইড করতে বসলো। শুদ্ধ এতটা জঘন্য হয়ে গেছিস তুই? এতটুকু মেয়েকেও বোঝার চেষ্টা করলি না? ড্রাইভ করছিল শুদ্ধ, যদিও ইনসিয়াকে বলে আসার কথাগুলো এখন বাস্তবায়ন সম্ভব না ওর পক্ষে। বাসা ছেড়ে চলে যেতে পারবে না ও এই মুহূর্তে, তাই ঠিক করেছিল বাসার বাইরে থেকে কিছুটা ভয় দেখাবে ও ইনসিয়াকে। মেয়েটাকে সামনে পেয়ে রাগের বসে বেশ কয়েকবার আঘাত করে ফেলেছে। এ নিয়ে ওর মনও ক্ষতবিক্ষত। ওই বা কি করবে? নিজেকে সামলানোর যতই চেষ্টা করছে, মেয়েটা আরো বেশি করে ওর মায়া জড়িয়ে নিচ্ছে ওকে। কিছুটা সময় দূরে থেকে নিজেকে শান্ত করতে চেয়েছিল তাই, কিন্তু মোবাইলের ওপর থেকে বলা মামির কথাগুলো শুনে ওর পৃথিবী থেমে গেল। গাড়িতে ব্রেক লাগিয়ে থো মেরে বসে রইল ও। বিয়ের আগের দিন ইনসিয়ার বোন ইরাম এভাবেই খবর দিয়েছিল ওকে। সেদিন বিয়েটা হচ্ছিল বলে দরজা লাগিয়েছিল। আজ আবার কি করলো ও? রাগ দেখিয়ে চলে এসেছে বলে? ও তো এখন বলছে ডিভোর্স চায় না। কোনো খারাপ কিছু করে ফেলেনি তো? সেদিন না হয় বাবার কথা ভেবেছিল, আজ কোনো পিছুটান আছে কি ওর? পাগল পাগল লাগছে শুদ্ধের, হাত পা কাঁপছে। মামি আবারও বলল, কি রে, বুঝিসনি কি বললাম?
ইনসিয়া সকাল থেকে রুমে বাইরে বেরোয়নি, দরজা লক করে রেখেছে। এখন আমরা দরজা ধাক্কাচ্ছি, ভেতর থেকে কোনো রেসপন্স নেই। তুই বুঝতে পারছিস শুদ্ধ? তোর মা, জিনাত কেউ কথা বলার অবস্থায় নেই। তোর বাবাও অফিসের জন্য বেরিয়ে গেছেন, তাকে জানানো হয়নি এখনো। আর এখানে কোনো কথা কানে যায়নি আর শুদ্ধ। ইনসিয়া দরজা খুলছে না শুনে মোবাইলটা হাত থেকে পড়ে গেছে ওর। শক্ত হয়ে বসে আছে, তবে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মাথা চেপে ধরলো, তাতেই গাড়ি স্টার্ট দিয়ে বাসার পথ ধরলো শুদ্ধ। রুমের মধ্যে গোলাপ হাতে নিয়ে বসে আছি। বেলকনিতে আজ সকালেই 2টো গোলাপ ফুটেছিল, তার একটা ইচ্ছে করেই ছিঁড়েছি আমি। পানি দিতে যাওয়ার সময় কাঁটা লেগেছিল ওতে। ভাই, তুই আমাকে সহ্য করতে না পারলে আমি কেন তোকে সহ্য করব? এই ইনসিয়া টিট ফর ট্যাট থিওরিতে বিশ্বাসী, যার অ্যাপ্লাই আজ শুদ্ধ আর ওর বাগানের গোলাপ দুটোর উপরই হবে, হচ্ছেও। বোর হয়ে বসে থাকার চেয়ে লাখ ট্রাই করে নিলেই পারি। এতক্ষণ এভাবে কেন বসে থাকবো? গোলাপটা একটা পাপড়ি ছিঁড়লাম। এটা ছিল শুধু আধা ঘন্টার মধ্যেই আসবেন। আরেকটা ছিলাম, এটা ছিল আধা ঘন্টা পর আসবেন। আসবেন না এমন কোনো অপশনই রাখিনি আমি। জানি না এসে থাকতেই পারবেন না উনি। বিয়ের আগের দিনই তার নমুনা দেখা শেষ হয়েছে আমার। বাইরে মামির গলায় ঢোল বাজানো পর্ব শেষ হয়েছে বুঝলাম। নড়ে চড়ে বসলাম কিছুটা। এবার তুফান আসবে। বেডে রাখা স্লিপিং পিলসে পুরো পাতার দিকে এক নজর তাকালাম। আন্দাজ করে উঠতে পারছি না এক্স্যাক্টলি কয়টা খেলে ডাক্তার আসার পূর্বেই রোগীটির জ্ঞান ফিরল ঘটনাটা ঘটানো সম্ভব হবে। ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভেবে একটা খেয়ে বাকিগুলো ছাড়িয়ে বারান্দা দিয়ে নিচে ফেলে দিলাম। নেহাত অজ্ঞান হওয়ার অ্যাক্টিংটা করতে পারি না, পারলে এটাও খেতাম না আমি। 8.5 মিনিট কেটে গেছে, কিন্তু ঘুমের তো কোনো খবরই নেই। এ কী ঔষধ? বাকিগুলো তো সব ফেলে দিয়েছি। এটা যদি কাজ না করে তো? মনে পড়লো পরীক্ষার আগে রাত জেগে পড়তাম, অভ্যেস হয়ে গিয়েছিল। রেজাল্টের পরে ঘুমের ঔষধ খেয়ে ঘুমানোর চেষ্টা করতাম। কম পাওয়ারেরগুলো কাজে দেয়নি কোনো সময়ই। আমকের মতো ওষুধের খালি পাতার দিকে তাকিয়ে রইলাম আমি। লোয়েস্ট ডোজের ওটা। ঘড়িতে তাকিয়ে দেখলাম 14 মিনিট। গোলাপ ফুলের লাস্ট পাপড়িতে ছিল আধা ঘন্টা পর আসবেন শুদ্ধ। হতাশ হয়ে জোরে শ্বাস ফেলে সবাই বিছানায় গা এলিয়ে দিয়েছি। বাইরে থেকে শব্দ এলো। শিয়া, এক লাফে বেড ছেড়ে উঠে দাঁড়ালাম আমি। এর আগে এত জোরে কোনো মানুষের গলা শুনেছি বলে মনে পড়ে না আমার। এটা শুদ্ধের কণ্ঠ। ভয়ে চাদর টেনে গুটিয়ে আবারও বিছানায় শুয়ে পড়লাম। শুধু দরজা ধাক্কাচ্ছে, এটা দেখে আমার হার্টবিট লাফাচ্ছে। এই বুঝি দরজাটা ভেঙে গেল। এত সাধের রুম আমার, মায়া পড়ে গেছে। দরজাটাও কত সুন্দর, ভাঙলে কেমন হবে? নতুন দরজা যদি আমার মনের মতো না হয়, রুমের সাথে যদি মানানসই না হয়, না না, দরজা ভাঙতে দেওয়া চলবে না। কিন্তু খুলতে গেলে তো বাঘের থাবায় পড়বো। কি করি এখন, কি করি? ইয়েস, আইডিয়া। আস্তে ধীরে বিছানা ছেড়ে উঠে রুমের চাবি নিয়ে দরজার নিচে দিয়ে বাইরে বের করে দিলাম। দরজার কাছে গিয়েই মনে হচ্ছিল এই বুঝি ধরাম করে আমার মাথার উপর পড়লো এটা। মোবাইলটা হাতে নিয়ে জিনাত আপুকে মেসেজ করলাম। আফামনি, শান্ত হন, আমি ঠিক আছি তো। এই 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 খবরদার চিল্লায়েন না আবার। আপনার ভাইরে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলতে বলেন। দেখেন না পায়ের নিচে পড়ে আছে ওটা। আমার এত সাথে দরজা যেন না ভাঙে বলে দিলাম। এখনো থামেনি শুদ্ধের দরজা ধাক্কানো। দরজা ধাক্কাচ্ছেন আর বলছেন সিয়া দরজা খোল। তার মানে জিনাত আপু মেসেজ দেখেইনি। শুদ্ধের ডাক, দরজার শব্দ, এত চেঁচামেচিতে হয়তো মেসেজের শব্দই যায়নি ওর কানে। তাই বাধ্য হয়ে মিসড কল দিলাম ওর ফোনে। ইনসিয়ার কল দেখে উৎফুল্ল হয়ে সবাইকে বলতে চাচ্ছিল জিনাত, কিন্তু মেসেজটা দেখে চুপ করে যায় ও। খুব কষ্টে হাসি আটকে রেখে নিচে থেকে চাবিটা তুলে শুদ্ধের হাতে দেয় ও। দরজা ততক্ষণে অর্ধভঙ্গ। চাবিটা কেড়ে নিয়ে কোনো মতো দরজা খুলে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে গেল শুদ্ধ সহ বাকি সবাই। চোখ খিচে বন্ধ করে রয়েছি আমি, আর মনে মনে আল্লাহর নাম নিচ্ছি। পানি ছিটানোর আগে যেন চোখ না খুলে প্লিজ। ঔষধটাও আমার সাথে কোন জনমের শত্রুতা দেখাচ্ছে কে জানে। এবার তো কাজ কর মেরি মা। শুধু ছুটে এসে 2 হাতে জড়িয়ে ধরলেন আমাকে। স্বাভাবিকভাবে চোখ বন্ধ করে রইলাম আমি। শুধু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পাগলের মতো বলে চলেছেন, শিয়া চোখ খোল, শিয়া চোখ খোল না। কি হয়েছে তোর? কথা বলছিস না কেন তুই? সিয়া প্লিজ চোখ খোল। কথা বলতে হলে সব শেষ করে দেওয়া ভাই, আমি সব শেষ করে দেবো। চোখ খোল প্লিজ। অস্থির হয়ে উঠেছেন উনি। ইচ্ছে করলো চোখ মেলে তাকাই তার দিকে, তার চেহারাটা একটু দেখি। কিন্তু ওই যে শুদ্ধের তোপ, ধরা পড়লেই তো খবর আছে আমি জানি।
সজ্ঞানে চোখ বন্ধ করে রাখার চেয়ে কঠিন কাজটা বোধ হয় আর কিছুই নেই। সেজমা ব্যস্ত হয়ে পড়েছে বুঝতে পারছি, তবে জিনাত আপুর কোনো আওয়াজ নেই, হয়তো সেজমাকে সামলাচ্ছে। মাহি বলল, শ্রদ্ধ ভাইয়া, ঝগড়া হচ্ছে তোমাদের? সিয়া ভাবি, গোলাপ এভাবে ছিড়ছ কেন? এখানে ঘুমের ওষুধের পুরো পাতা খালি। উনি চেঁচিয়ে বললেন, জানি না ডাক্তার কই? শিয়া, শিয়া ওর টাকা আমার দিকে। যাব না, আমি কোথাও যাব না শিয়া। পর মুহূর্তেই হাওয়ায় ভাসতে লাগলাম আমি। বুঝলাম উনি কোলে তুলে নিয়েছেন আমাকে। জিনাত আপু বলল, শ্রদ্ধ কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? সামনে দাঁড়াচ্ছ কেন? হসপিটাল নিয়ে যাবো ওকে। স্টে আউট অফ মাই ওয়ে। এই সেরেছে রে, এবার কি হবে? ও আপু বাঁচাও না। হসপিটাল মানেই তো সোজা মর্গ। এবার তো ধরা পড়েছি, আর ধরা পড়েছি মানেই তো মরেছি। এ ডাক কি কানে পৌঁছবে তোমার? ও জিনাত আপু, তুমি কি শুনতে পাও না? শ্রদ্ধ, পানি ছিটে দিলে তো ঠিক। গেট আউট অফ হিয়ার। শুধু হাঁটা লাগালেন, উপায়ন্তর না দেখে কেসে উঠলাম আমি। উনি কি বোঝে একটু দাঁড়ালেন, তাড়াহুড়ো করে বেড়ে শুয়ে দিলেন আমাকে আবারও। জিনাত আপু, বই নামার দেখো না, পাশের তাকেই তো গ্লাস ভর্তি পানি, তাড়াতাড়ি পানি মারো না আমার মুখে, নইলে তো ধরা পড়লে এই লোক পানিতেই চুবিয়ে মারবে আমাকে। বাঁচাও না আপু। তৎক্ষণাৎ চোখে মুখে পানির ছাপটা পড়লো। লাফিয়ে উঠে বসলাম আমি। সুদের দিকে তাকিয়ে দেখলাম পাশেই বসে আমার লোকটা ঘেমে একাকার হয়ে আছে। সাদা শার্টের উপরের বোতামটা খোলা, ঠিক নিচের দুটো বোতাম এলোমেলোভাবে লাগানো। ভ্রুকুটি করে তাকিয়ে আছেন আমার দিকে। বুঝলাম ওভার অ্যাক্টিং হয়ে গেছে। চেহারায় মলিনতা এনে চোখ বন্ধ করে আবারও নুয়ে গিয়ে তার বুকে পড়লাম আমি। সেজমা কেঁদে কেঁদে বলল, ইনসু, তুই ঠিক আছিস মা? আস্তে করে মাথা উপর নিচে নাড়লাম। ইনসিয়া ভাবি, তুমি এভাবে? মাহিকে থামিয়ে শুধু গম্ভীরভাবে বললেন, সবাই যাও। শ্রদ্ধ, ইনছু। জিনাত আপুর দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন শুদ্ধ। ও একটু ভরকে গেল। আমার দিকে মুখ করলেন উনি। ভাষা ভাষা চোখে মাথা তুলে আমিও তাকালাম তার দিকে। ওনার চাউনিতেই বিরক্তি। আমাকে জড়িয়ে রাখা হাত ছাড়িয়ে বিছানায় শুয়ে দিলেন উনি। উঠে বেলকনির দিকে গিয়ে পকেটে হাত গুজে দাঁড়ালেন। সেজমা কাঁদতে কাঁদতে বললেন, তুই জানিস কত ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? আমি তো ঠিক আছি। ঠিক আছিস? এই এই ওষুধের পাতা খালি কেন? আসলে কেন স্লিপিং পিলস খেতে হবে কেন তোকে ইনসু? তোর কিছু হয়ে গেলে তোর বাবাকে কি জবাব দিতাম আমি? আচ্ছা শান্ত হও, তোমার ছেলে না খেয়ে বেরোয়, আমি তো ক্ষুধা লাগে, আমার তো ক্ষুধা লাগে না কি? তাই ভাবলাম ঘুমিয়ে থাকলে হয়তো ক্ষুধা লাগবে না। তাই বলে এভাবে? জিনাত আপু সেজমাকে ইশারায় শান্ত হতে বলল। সেজমা কান্না থামিয়ে বলল, সকালে কিছুই খাসনি, আমি খাবার পাঠাচ্ছি। উঠে বসলাম আমি। না না মানে, এই তো বললে খিদে পেয়েছে। বালিশে হেলান দিয়ে বললাম, না মানে আমি আসছি নিচে, ডাইনিংয়ে খাবো, রুমে খাবার পাঠাতে হবে না। কিন্তু প্লিজ। সেজমা বুঝলো ভয় পেয়েছি আমি। জিনাত আপু একবার আমার দিকে একবার শুদ্ধের দিকে তাকিয়ে ঘাড় নেড়ে বোঝালো, মেয়ে তোমার খবর আছে। অসহায় মুখ করে সবার দিকে তাকালাম। বাবা বাদে বাসার সবাই এখানে। জিনাত আপু, মাহি, ওর আম্মু, আরেক চাচাতো ভাই সিফাত ভাইয়া, ওর বউ সীমা ভাবি, তাপসি আপু, তার বর ঈশান ভাইয়া, ওদের ছোট ছেলে তাইয়েবটা হয়তো ভয় পেয়েছে। তাপসি আপুর কোমর জড়িয়ে রেখে মুখ লুকিয়ে আছে সে। আসমা খালাও বাদ যায়নি, রুমে ছুটে এসেছে সে। সবাই কিছুক্ষণ টুকটাক এ কথা সে কথা বলল আমার সাথে। এরপর আস্তে আস্তে বেরিয়ে যেতে লাগলো সবাই রুম থেকে। আমার ভয়টার মাত্রাও বাড়তে লাগলো তার সাথে সাথে। জিনাত আপু ইশারায় বুঝালো ওর সাথেই যেতে। এক নজর শুদ্ধ দিকে তাকালাম আমি। ওভাবেই পকেটে হাত গুজে বাইরের দিকে তাকিয়ে আছেন উনি। গুটি গুটি পায়ে আপুর সাথেই পা বাড়ালাম। সবাই বেরিয়েছে। রুমে আমি, জিনাত আপু আর শুদ্ধ। আমি আগে বেরোতে গেলেই আমার হাত ধরে জিনাত আপুর দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, তুমি যাও। শ্রুত, যাও। ওনার আওয়াজে দুজনেই আটকে উঠলাম। আমি যে কাঁদছি তা বেশ টের পাচ্ছি। জিনাত আপু বাইরে গিয়ে রুমের দিকে মুখ করে কাঁদো ভাবে দাঁড়িয়ে রইল। ঠাস করে ওর মুখের উপরেই রুমের দরজাটা আটকে দিলেন শুদ্ধ। ঝাড়া মেরে আমার হাত ছাড়িয়ে রুমের মধ্যে দাঁড় করালেন উনি আমাকে। ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি কসলাচ্ছি আমি। বেশ অনেকটা সময় পর চোরের মতো শুদ্ধের মুখের দিকে তাকিয়ে দেখলাম ফর্সা মুখটা টুকটুকে লাল হয়ে আছে, কপালের রগগুলো ফুলে উঠেছে তার। হাত মুঠো ওনার, আর চোয়াল একদম শক্ত।
চোখ দুটো যেন জ্বালিয়ে দিবে সব কিছু। বুঝলাম প্রচণ্ড রেগে আছেন উনি। একটু মেকি হেসে বললাম, আসলে ক্ষুধা ভুলে থাকার জন্য। উনি ছুটে এসে গলা টিপে দেয়ালে আটকে ধরলেন আমাকে। শ্বাস আটকে যাচ্ছে আমার। উনি রাগ নিয়ে চেঁচিয়ে বললেন,